বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর একটি ক্লাস নেব, হিসাব বিজ্ঞান বিষয়ে রিয়ামিল, নবম অধ্যায়ে রিয়ামিল। স্নেহ শিক্ষার্থী, আমরা জানি প্রত্যেকটা বিষয়ে কাজের শেষে একটা ফিনিশিং অর্থাৎ সমাপ্তি, একটি পরীক্ষা নিরীক্ষা হয় যে সেই জিনিসটা ঠিক আছে কিনা। তদ্রূপ আমাদের হিসাব বিজ্ঞানেও একটি অধ্যায় আছে রিয়ামিল। এইখানে আমরা আমাদের হিসাব বিকাশের পরে হিসাবটা ঠিক আছে কি ভুল আছে তার সঠিকতা যাচাই করার জন্য এই রিয়ামিল তৈরি করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে হিসাবটি করা হয় তাকে আমরা বলি রিয়ামিল। যেমন আমরা একটা শার্ট তৈরি করি, কারখানায় আমরা দেখছি সব শার্ট তৈরি করার পরে যে আবার পরীক্ষা নিরীক্ষা করা হয় যে শার্টটা সব ঠিক আছে কিনা। ঠিক তদরূপ আমাদের প্রথমে জাবেদা করি, জাবেদা থেকে আমরা খতিয়ান করি, খতিয়ানের উদ্ভিদগুলো থেকে আমরা যাচাই করি আমাদের খতিয়ানটা করা ঠিক হয়েছে কিনা। এটা যাচাই করার জন্য আমরা মূলত রিয়ামিল তৈরি করি। তো আমরা আজকে শিখবো কিভাবে রিয়ামিলটা তৈরি করা যায়। আমাদের রিয়ামিলে কিছু আইটেম আমরা এখানে দিয়ে দিলাম, খতিয়ানের উদ্বৃত্ত। এইগুলা রিয়ামিলের মাধ্যমে আমরা দেখব আমাদের উদ্বৃত্তগুলো ঠিক আছে কিনা। তার আগে আমরা এর ভিতর থেকে একটা প্রশ্ন করতে পারি যে রিয়ামিলের এই উদ্বৃত্তগুলো কি সবগুলাই রিয়ামিলে আসবে না শিক্ষার্থী? এমন কিছু উদ্বৃত্ত আছে যেগুলো রিয়ামিলে আসে না। তো আমরা যদি ক দেখে সাধারণত আমরা এটা করতে দেখি যে সকল উদ্বৃত্ত রিয়ামিলে আসে না তার পরিমাণ নির্ণয় করো। তো আমরা এখান থেকে দেখব যে কোন কোন উদ্বৃত্তগুলো রিয়ামিলে আসে না। আমরা জানি 1 তারিখের হাতে নগদ, 1 তারিখের ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, 1 তারিখের ব্যাংক জমাতিরিক্ত, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, এইগুলো আমাদের রিয়ামিলে আসে না। তাহলে আমরা যদি ক থেকে বলি যে কোন কোন উদ্বৃত্তগুলো রিয়ামিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করো। যে সকল উদ্বৃত্ত রিয়ামিলে আসবে না তার পরিমাণ নির্ণয়। এর ঘর আমরা সাধারণভাবে কাটি এইভাবে: বিবরণ টাকা, বিবরণ টাকা টাকা। বিবরণ টাকা টাকা। তো আমরা আগে বলছি যে আমাদের রিয়ামিলে আসে না 1 তারিখের হাতে নগদ, 1 তারিখের ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, সম্ভাব্য দায় সম্পদ এবং 1 তারিখের ব্যাংক জমা দিচ্ছে। তাহলে আমরা দেখি এখানে আছে প্রথমে মূলধন, ক্রয়, হাতে নগদ, দেনাদার, পাওনাদার, উত্তোলন, বিক্রয়, বিনিয়োগের সুদ, সমাপনী মজুত পণ্য। আর আমরা এখানে দেখছি 1 তারিখের হাতে নগদ 1/1/19, অর্থাৎ এটাই হাতে নগদ, হাতে নগদ 1/1/19। কত টাকা? 15,000 টাকা। তারপরে আছে দেনাদার, পাওনাদার, উত্তোলন, বিক্রয়, বিনিয়োগের সুদ, সমাপনী মজুত পণ্য। এটা আমরা রিয়ামিলে আসে না। তাহলে ওটা আসবে সমাপনী
তবে 27,000 টাকা। এই হলো আমাদের 1 তারিখের লেনদেনগুলো, যে হিসাবে আসলাম তার পরিমাণ নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থী, এইবার যেগুলা আমাদের রিয়ামিলে আসে তার একটা রিয়ামিল তৈরি করব। রিয়ামিল তৈরি করার নিয়ম, প্রথমে আমরা নামটা লিখব। নাম হচ্ছে রাসেল অ্যান্ড ব্রাদার্স। রাসেল অ্যান্ড ব্রাদার্স রিয়ামিল। দু 2019 সালের 31 ডিসেম্বর। প্রিয় শিক্ষার্থী, রিয়ামিলের ছক আমরা 5টি ঘর দেখতে পাই। প্রথমত ক্রমিক নম্বর, দ্বিতীয়ত হিসাবের নাম, তৃতীয়ত খতিয়ান পৃষ্ঠা, চতুর্থ পঞ্চম ডেবিট টাকা ক্রেডিট টাকা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। ক্রমিক নম্বর, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা। তো প্রথমে 1 নম্বরে আছে আমাদের মূলধন। আমরা এখানে ডেবিট করব কোনগুলা, ক্রেডিট করব কোনগুলা। সকল সম্পদ এবং প্রত্যক্ষ পরোক্ষ খরচগুলো হবে ডেবিট। সকল সম্পদ এবং প্রত্যক্ষ পরোক্ষ খরচগুলো হবে ডেবিট, এবং সকল আয় এবং দায় হবে ক্রেডিট। তাহলে আমরা উদ্বৃত্তগুলো থেকে বসাবো এবং দেখবো কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয় এবং কোনটা দায়। তো প্রথমে আছে আমাদের মূলধন, এটা আমাদের মালিকানা সত্ত্ব অর্থাৎ দায়। 1 মূলধন, ক্রেডিট দিকে 1,10,000 টাকা। তারপর আছে ক্রয়। ক্রয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ, তাহলে খরচ হইলে ডেবিট। ক্রয় কত টাকা? 30,000 টাকা। তারপর আছে কি হাতে নগদ। বুঝতে শিক্ষার্থী, 1 তারিখের হাতে নগদ আমাদের রিয়ামিলে আসে না, এটা আমরা আগেই বলছি, তাহলে এটা আসবে না। তারপর হচ্ছে দেনাদার 25,000 টাকা। দেনাদার হচ্ছে আমি যাদের কাছে টাকা পাবো, আমরা যাদের কাছে টাকা পাবো এখনো পাই না, এটা হচ্ছে দেনাদার। পণ্য বিক্রয়ের ফলে যে বাকিতে বিক্রয় হয় সেটা হচ্ছে দেনাদার। তাহলে দেনাদার 25,000 টাকা। তারপরে আছে কি পাওনাদার। পাওনাদার কেউ আমাদের কাছে টাকা পাইলে পাওনাদারের সৃষ্টি হয়। পাওনাদার তার মানে আমরা তার কাছে দায়বদ্ধ, অতএব এটা ক্রেডিট দিকে পাওনাদার। পাওনাদার 15,000 টাকা। তারপরে উত্তোলন, এটা আমাদের সম্পদ, অর্থাৎ আমাদের মালিকানা সত্ত্বের মূলধন থেকে বাদ দিতে হয়, মালিকানা সত্ত্ব কমায়, দায় কমায়, এই কারণে এটা সম্পদ ডেবিট দিকে। উত্তোলন 10,000 টাকা। বিক্রয় 45,000 টাকা। বিক্রয় 45,000 টাকা, এটা হচ্ছে আমাদের আয়। তারপরে বিনিয়োগ সুদ, বিনিয়োগ করলাম তার থেকে সুদ পাইলাম, এটা আমাদের আয়। আয় হলে ক্রেডিট 3,000 টাকা।
বিনিয়োগের সুদ 3000 টাকা। সমাপনী উৎপন্ন এটা আমাদের রিয়াবিল আসে না, আমাদের দরকার নেই। বেমাসে টানলাম অর্থাৎ বিমা করলাম, তার সে নামে দিতে হবে, এটা আমাদের খরচ 5000 টাকা। বেমাস নামে 5000 টাকা। তারপরে আছে আমদানি শুল্ক। পণ্য আমরা এক দেশ থেকে আরেক দেশে আনার সময়, অন্য দেশ থেকে নিজের দেশে আনার সময় যে শুল্ক দিতে হয়, অর্থাৎ এটা খরচ, এটাও ব্যয়। আমদানি শুল্ক 35,000 টাকা। কমিশন প্রাপ্তি, প্রাপ্তি যেহেতু দেয় আছে, এটা আমাদের আয়। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি 2000 টাকা। তারপর হচ্ছে বিনিয়োগ, এটা আমাদের সম্পদ, সম্পদ ডেবিট দিকে বিনিয়োগ 30,000 টাকা। তারপর আছে কি ব্যাংক জমা সুদ, ব্যাংকে টাকা জমা আছে, তারপর ব্যাংক আমাদের কিছু সুদ দেবে, অর্থাৎ এটা আমাদের আয়, অর্থাৎ ক্রেডিট দিকে 500 টাকা। ব্যাংক জমা সুদ 500 টাকা। পরে আছে আসবাবপত্র, আমরা দেখে বুঝতে পারছি এটা আমাদের সম্পদ, তো আমরা ডেবিট থেকে আসবাবপত্র, আসবাবপত্র 40,000 টাকা। তারপরে আছে বিজ্ঞাপন, অর্থাৎ পণ্যের খবর প্রচার করার জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়, এটা আমাদের খরচ, ডেবিট দিকে। বিজ্ঞাপন 1000 টাকা। প্রেরণামূলক উৎপন্ন, এটা আমাদের প্রত্যক্ষ খরচ, প্রেরণামূলক মজুদ 25,000 টাকা। তারপরে আছে সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা, এটা আমাদের সম্পদ, সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা। তো এসকে শিক্ষার্থী, আমরা পরপর আমাদের উদ্ধৃতগুলো আমাদের রিয়াবিলে বসালাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকল সম্পদ এবং ব্যয়গুলো ডেবিট দিকে এবং সকল আয় দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে। এবার আমরা যোগ দিব, যদি আমাদের সব উদ্ধৃতগুলো বসানো ঠিক হয়ে থাকে, যদি তাহলে আমাদের মিলে যাবে, যদি কোনোভাবে অমিল হয়ে যায় তাহলে আমরা অনিশ্চিত হিসাব বলে যেদিকে কম হবে সেই দিকে বসাবো। তাহলে আমাদের ক্রেডিট দিকে আছে 1,10,000 আর 15, 1,25,000 আর 45, 50, 60, 70, 73, 74, 75, 1,75,500 টাকা। 1,75,500 টাকা। ঠিক ততক্ষণ আমরা ডেবিট দিকে দেখবো 30 আর 25, 55, 65, 70, 70 আর 30, 1,00,000, 1,35,000, 1,75,000, 1,75,000, 76, 77, 78, 78 আর
5 আর 5 10, 15 আর 5 20 আর 5 25 5 হাতে 2 3 4 5 5 আছে 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 প্রশ্নের শিক্ষাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 2,15,000 টাকা এবং 1,75,000 টাকা। তাহলে আমাদের অনিশ্চিত হিসাব হবে। তাহলে 75 আর 25 40,000 টাকা ক্রেডিট থেকে কম হচ্ছে, অতএব আমাদের ক্রেডিট থেকে অনিশ্চিত হিসাব বলে লিখে দিতে হবে। অনিশ্চিত হিসাব 40,000 টাকা। এখানে আছে 2,15,000। তো এই ছিল আমাদের রিয়ামিল। আমাদের এবার আমরা করব আমাদের উদ্বৃত্ত থেকে যেটা সাধারণত আমরা ক অথবা গ থেকে পড়তে দেখি। আমরা এখান থেকে দেখব মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় কিভাবে তৈরি করতে হয়। মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ সকল প্রত্যক্ষ এবং পরোক্ষ আয়গুলাই আমাদের মুনাফা জাতীয় আয়। তো আমরা এখান থেকে দেখবো মুনাফা জাতীয় আয় কোনগুলা, যেমন পণ্য বিক্রয় করলে প্রাপ্ত ভাট্টা, প্রাপ্ত কমিশন, শিক্ষানবিশ সালামি, উপভাড়া, প্রাপ্ত সুদ, এগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলধন, হাতে নগদ, দেনাদার, পাওনাদার, উত্তোলন, বিনিয়োগের সুদ, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ 3,000 টাকা। তারপরে কি আছে সম্পূর্ণ উৎপন্ন আর্জনা, বীমা সালামি, এটা আমাদের মুনাফা ব্যয়, আমদানি শুল্ক ব্যয়, কমিশন প্রাপ্তি 2,000 টাকা। কমিশন প্রাপ্তি 2,000 টাকা। তারপরে কি আছে বিনিয়োগ সম্পদ, ব্যাংক জমা সুদ, এটা আমাদের আয়। ব্যাংক জমা সুদ 500 টাকা। তারপরে কি আছে আসবাবপত্র, সম্পদ, বিজ্ঞাপন ব্যয়, প্রেরণ উৎপন্ন ব্যয়, সম্পূর্ণ ব্যাংক জমা, এটা আলাদা। সরি আরেকটা আছে বিক্রয় 45,000 টাকা। বিক্রয় 45,000 টাকা। তাহলে 45 আর 2 47 50 50,500 টাকা। এবার হলো মুনাফা জাতীয় ব্যয়, সকল প্রত্যক্ষ এবং পরোক্ষ খরচগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমাদের এর ভিতরে দেখব কি আছে। প্রথমে আছে মূলধন, আসল সম্পদ, হাতে নগদ, দেনাদার, পাওনাদার, উত্তোলন, বিক্রয়, বিনিয়োগের সুদ, সমাপনী উৎপন্ন। সুপ্রিয় শিক্ষার্থী, প্রেরণী উৎপন্ন থেকে সমাপনী উৎপন্নটা বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। প্রেরণী মজুদ বা সমাপনী মজুদ। যোগ করায় বা ডিট করায়। আমাদের প্রেরণী উৎপন্ন কত টাকা আছে? প্রেরণী উৎপন্ন আছে 25,000 টাকা। আমাদের ক্রয় আছে কত? 30,000 টাকা।
তাহলে 55,000 টাকা। আমাদের সমাপনী উৎপন্ন কত টাকা আছে? সমাপনী উৎপন্ন আছে 12,000 টাকা। তাহলে 3 4। আর কোন কোন খরচগুলো আছে? হাতে নগদ, দেনাদার, পাওনাদার দায়, উত্তোলন সম্পদ, বিক্রয় আয়, বিনিয়োগ সুদ আয়, সমাপনী উৎপন্নটা আমরা বসালাম। বেমা সেলামি 5,000 টাকা। বেমা সেলামি 5,000 টাকা। পরে কি আছে? আমদানি শুল্ক 35,000 টাকা। আমদানি শুল্ক 35,000 টাকা। তারপরে কি আছে? কমিশন প্রাপ্তি, এটা আমাদের আয় আসবে না। বিনিয়োগ সম্পদ আসবে না। ব্যাংক জমা সুদ আয় আসবে না, উত্তর আসবে না। বিজ্ঞাপন 1,000 টাকা, এটা আমাদের ব্যয়। বিজ্ঞাপন 1,000 টাকা। আর কি আসবে? প্রেরণ উৎপন্ন আমরা দিছি, আর আসবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মুনাফাজাত আয় এবং মুনাফাজাত ব্যয়গুলো বসালাম। এগুলো আমরা যোগ করে বসাই দেবো। 43 আর 5 48, 70 আর 13 83 আর 84,000 টাকা। তো আজ ছিল আমাদের এই রিয়ামিল সম্পর্কে একটা ধারণা। আমরা আজ শিখলাম কোন কোন উদ্বৃত্তগুলো রিয়ামিলে আসবে না, কোন কোন উদ্বৃত্তগুলো রিয়ামিলে আসবে, কীভাবে মুনাফাজাত আয় তৈরি করতে হয়, কীভাবে মুনাফাজাত ব্যয় তৈরি করতে হয়। তো আজ আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, নিরাপদে থাকুন।